আমার অনুস্ফুটি সুধী ছোট বোন আমাকে এখানে ডাকবার জন্য প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেদিন আমাকে তিনি বলেছিলেন, বন্ধুবার অধ্যাপক সুরঞ্জন রায় আজকের অনুষ্ঠানের কথা, কিন্তু আমি ভুলে গিয়েছি। আরো এমনি মেঘ বৃষ্টি ঝড় একটু বাড়ির অবস্থায় ছিলাম। ঠিক অনুষ্ঠানে যখন 11টায় তার ওই সময় বোধহয় তিনি নির্দেশ দিয়েছেন। কিছুটা লজ্জাও পেয়েছি যে আমার অন্য লেখা উচিত ছিল। যাই হোক, গায়ে একটু পানি টানি দিয়ে চলে গেছে এখানে। তো নজরুলকে নিয়ে বিশেষত কোথাও কোনো কথা উঠলে, আলোচনা উঠলে, এই সাম্প্রদায়িক কথাবার্তা, এই বিশ্বকবি, এই যে একটু আগে কেউ জানি বলছিল বিশ্বকবি, সাম্প্রদায়িক কথাবার্তা, এই রবীন্দ্রনাথের মেয়ে ওইভাবে পাগল বানিয়ে এইসব আসে, তো এগুলো উচিত, এগুলা অপরিচ্ছন্ন কথাবার্তা, এগুলা কোনো পড়াশোনার ধারণা নাই, কিছু নাই, কোনো খোঁজখবর রাখে না, শুধু শুধু কথাবার্তা, শুধু শুধু এইসব কথাবার্তা। যাই হোক, এগুলো আমরা এড়িয়ে চলবো, একটু সতর্ক হওয়া দরকার। আর আমি যে জিনিসটি এইদিকে এইখানে আসেন, হ্যাঁ, আমি যে জিনিসটি এইসব অনুষ্ঠানে আমি যখনই যাই, আমি লক্ষ্য করি যে সেই অনুষ্ঠানে বা এই জাতীয় অনুষ্ঠানে কি ধরনের লোকজন উপস্থিত আছে, অর্থাৎ তারুণ্যের উপস্থিতিটা লক্ষ্য করে থাকি। বসে অনুষ্ঠানে যাই ঠিকই, কিন্তু আমাদের মধ্যবয়সী লোক, শেষ বয়সী লোক, 60-70 বয়সী লোকই বেশি দেখি। নারীকুলের ভদ্র মহিলার ওইরকম সম্পর্কে থাকেন, এই বয়সে থাকেন, কিন্তু তরুণদের আমি কম দেখি। আজকে এখানে কি ছেলেকে দেখতে পাচ্ছি, একদমই তরুণ। তোমার নাম ঐকান্তিক সমাজদার, তুমি বোধহয় আমাকে মেসেজ টেসেজ দিয়েছিলে, আমি বোধহয় তোমার মায়ের সঙ্গে কথা বলেছিলাম, তোমাকে আমি পাইনি। হাউবার, তোমার মা ভালো আছেন? আচ্ছা, এক কথা, এক দিক ছেড়ে আর এক দিকে যাওয়া, ব্যক্তিগত প্রসঙ্গের দিকে যাওয়া, এইরকম তারুণ্য আমি খুঁজি। যারা পড়াশোনা করবে, রবীন্দ্রনাথকে জানবে, লালনকে জানবে, নজরুলকে জানবে, সঠিক কথাবার্তা বলবে, সেই যেহেতু ছেলেদের আমি খুঁজি। যাই হোক, কি জানি বা কেন জানি আমরা এই বয়সী ছেলেদেরকে আনতে পারছি না। এর কারণ কি ডিজিটাল এইসব কারণে, মোবাইল ফোনের কারণে কিনা, তা আমি জানি না। পরবর্তী সময়ে বা ভবিষ্যতে কি হবে সে বিষয়ে আমার খুব সংশয় আছে। নজরুলকে নিয়ে যে সকল কথাবার্তা চর্চিত হয়, আলোচিত হয়, তা আমরা কম বেশি সকলেই জানি। ওই দিব্যজ্যোতি সরকার না, হ্যাঁ, প্রবন্ধটা এবং ওই প্রবন্ধটা মুজাফফর না, দুইটি প্রবন্ধে আমি গভীরভাবে লক্ষ্য করেছি। তো ওই প্রবন্ধ শুনতে গিয়ে আমার মস্তিষ্ক এদিক ওদিক চলে গেছে, হৃদ্য লেখা দুটি। তো সে কারণেই যে নজরুলের একটা গানে আছে কি, উড়ু উড়ু করে বুনোহাসের পাখার মতো উড়ু উড়ু করে। আমার মনখানিও ঠিক কথা শুনতে শুনতে, প্রবন্ধের বিষয়বস্তু ধরতে ধরতে খানিকটা উড়ু উড়ু অবস্থানে ছিল। যাই হোক, এই সেদিন 25 তারিখে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে একই অনুষ্ঠান ছিল, জন্ম জয়ন্তী ছিল। কবি, ভালোবাসার কবি, প্রেমের কবি, প্রার্থনার কবি, জীবনের কবি, যৌবনের কবি, দ্রোহের কবি, দারিদ্রতার কবি, ভালো স্বাধীনতার মসজিদের কবি। আমি সেখানে ছিলাম। সেখানে কিছু বলতে গিয়ে আসলে সব কথা সবখানে বলা যায় না সময় অভাবে, আর আমি কখনো কথা দীর্ঘায়িত করি না। সেখানে যে কথাটি আমি বলে শেষ করতে চেয়েছিলাম, সেই কথাটি বলেই আমি আজকে এখানে শেষ করতে চাই। সময় আমাদের হাতে কম, অন্য কোনো দিকে আমি যাব না। সে কথা হলো এই বঙ্গে
এই বঙ্গদেশ ইখতিয়ার তুর্কি বীর ইখতিয়ার মোহাম্মদ বিন ইখতিয়ার খিলজি থেকে শুরু করে 1757 23 জুন পর্যন্ত, আজকে তো জুনের কত, 23 আজকে মে, জুন সামনে, এই দীর্ঘ সময় প্রায় 700 বছরের কাছাকাছি সময় বঙ্গদেশ শাসিত হয়েছে মুসলিম শক্তির হাতে। বঙ্গদেশ শাসিত হয়েছে মুসলিম শক্তির একটি পার্টিকুলার সময় বাদ দিয়ে। সেই পার্টিকুলার সময়টা হলো হোসেন শাহী বংশের আমির, প্রতাপশালী আমির, ব্যক্তিগতভাবে জমিদার এবং রাজা গণেশ ওই হোসেন শাহী সুলতানদের আমির ছিল, মন্ত্রী ছিল। এই মন্ত্রী, এই আমির আলাউদ্দিন ফিরোজ শাহকে অভ্যুত্থানের মাধ্যমে সিংহাসন চ্যুতি ঘটিয়ে সর্বকালীন সময়ের জন্য 1414 এবং 1500 কিছুটা সময়, 1415 কিছুটা সময় উনি বঙ্গের স্বাধীন শাসক ছিলেন। ধনুষ বর্ধন উপাধি ধারণ করে এখানে শাসক ছিলেন নাকি। তো এই শাসনটা এবং তার দুই পুত্র, একটা আবার মুসলমান হয়ে যাওয়া, সে অন্য প্রসঙ্গ, আর একটা হিন্দু থেকে যাওয়া, এই স্বল্পকালীন সময়টা বাদ দিয়ে বাংলার শাসনভার ছিল মুসলিম শক্তির হাতে। কিন্তু এই 700 বছরও মুসলিম শক্তির সাথে শাসন থাকা সত্ত্বেও এই বঙ্গের মুসলমান দ্বিধান্বিত ছিল, আত্মপরিচয়ের সংকটে ছিল। তারা যে পরিচয়ে পরিচিত ছিলেন বা ছিল, সেটা হলো মুসলিম পরিচয়। সেটা হলো ওই দূর সেই মরুভূমি সেই খেজুর ছাড় এইখানে। এটা তো বঙ্গদেশ, বঙ্গরাজ্য, মানে এইখানে তোমার জন্ম, এখানে তো দূরের মরুভূমির খেজুর বৃক্ষের সাহায্য তোমার বেমানা। তো যাই হোক, নজরুলের আবির্ভাবে প্রায় 300 বছর পূর্বে বঙ্গের আরেক কবি আব্দুল হাকিম যে আক্ষেপ, যে খেদোক্তি, যে অভিমান সুলভ উক্তি ব্যবহার করেছেন, যেসব জন্মেতে ভূমি, যেসব বঙ্গেতে জন্মহীন সে বঙ্গবাণী, সেসবে কার জন্ম নির্ণয় না জানে। দেখুন এই কোথায় তার জন্মটা, এই প্রসঙ্গটা তিনি এনেছেন আজ থেকে কত বছর আগে। কত বড় মারাত্মক জিনিস তিনি এনেছেন, কত বড় দুঃসাহসের পরিচয় দিয়েছেন এই দেশে, এই বঙ্গে। যে ওর জন্মটারই ঠিক নেই বলতে গেলে, কথাটা তো এই নাকি। এই কথা তিনি উচ্চারণ করতে পেরেছেন। কি কারণে করেছিলেন? বঙ্গ ভাষা, বঙ্গবাসী, এই তিন শব্দ কখনো আদৃত হয়নি এই শাসকের কাছে, এই সম্প্রদায়ের কাছে। এই কারণেই তাকে এই কবিতা লিখতে হয়েছে। এর 300 বছর পরে যখন নজরুলের আবির্ভাব, এই বঙ্গে নজরুলের লেখার বিস্তৃতি, কবিতা এবং সঙ্গীত, সেদিন সাধন স্যার বলেছিলেন, একই অনুষ্ঠানে আমিও ছিলাম, যে নজরুল যদি কিছু নাও করতেন, শুধু গানের জন্য তিনি অক্ষয় এবং অমর হয়ে থাকেন। আমি স্যারের কথার হিসেবে বিনয়ের সঙ্গে বলতে পারি, তিনি যদি মায়ের গানের রাজাদিরাজ নাও হতেন, তিনি ইসলামী সঙ্গীতের বাদশাহ না হলেও, তিনি মহান সুফিবাদের মহান দরবেশ না হয়েও, যদি এই প্রেমের গানের মজনু হয়ে থাকতেন, শুধু এইটুকুন নিয়ে নজরুল দি গ্রেট হয়ে
তাও তিনি বাঙালির কাছে চিরদিনের নজরুল। অথচ নজরুল বাংলা সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে তিনি কাজ করেননি। অভিনয় করেছেন, ছবিও এঁকেছেন। যে কথা বলতে চাচ্ছি, নজরুলের এই কাজের কলেবর, নজরুলের এই কাজের বিপুলতা, নজরুলের এই কাজের বিস্তৃতি বাঙালি মুসলমানকে, এই বঙ্গের মুসলমান, তারা এই আপামর বাঙালির নজরুলকে, আমরা যদি খেয়াল করি কথাটি, নজরুল ছিলেন আপামর বাঙালির নজরুল। এই নজরুলকে স্বসম্প্রদায়, নিজ সম্প্রদায়, আপন সম্প্রদায় ভাবতে শুরু করল, আপনার কবি হিসাবে, আপন কণ্ঠস্বর হিসাবে। উনি কিন্তু বলতে চাননি আমি তোমার কবি, কিন্তু মুসলিম সম্প্রদায় তাকে ধরে নিল। আমি যে ঐতিহাসিক বৈপ্লবিক জায়গাটা আমি আসতেছি, মুসলিম সম্প্রদায় তাকে ধরে নিল, এই তো আমাদের কণ্ঠস্বর, এই তো আমাদের কবি, এতকালে পেলাম আমরা তাকে। এই যে তাকে পাওয়া, এই যে তাকে, তার যে কণ্ঠস্বর ফেরত, এই যে নজরুল বুঝিয়ে দিলেন আমি বাঙালি, আমি বাঙালি, আমি বাংলার সন্তান, বাংলা আমার ভাষা, এবং বাংলা ভাষাই যা কিছু করার আমি করেছি, সাহিত্য সাধন। তিনি বুঝিয়ে দিলেন বাংলা ভাষা বাঙালি, বাঙালি। এই শুরু হলো বাংলার ঘরে, বাঙালির ঘরে মুসলমান সম্প্রদায়ের মধ্যে চেতনাবোধ। সেই কি চেতনাবোধ? সংকট মুছে ফেলবার বোধ, যাহা আমি বাঙালি, মুসলমান, এই প্রথম বিস্তৃত হতে থাকলো। ধারাটি আগেও যে ছিল না তা নয়, ক্ষীণ ছিল বলে যুক্তি করেছিলেন আব্দুল হাকিম। সেই ধারাটি বিস্তৃত হতে শুরু করলো নজরুলের সঙ্গে। এই বিশাল কৃতিত্ব, এই ঐতিহাসিক কৃতিত্বের দাবিদার কবি নজরুল ইসলাম। আজ আমরা যার জন্মতিথিতে, জন্ম জয়ন্তীতে এখানে সহযোগিতা করেছি, আমি আমার কবিতা, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। শুধু সবশেষে বলবো, নজরুল যেভাবে বিস্তৃতি লাভ করেছেন, খ্যাতি লাভ করেছেন, সেখানে একটি উদাহরণ দিয়ে আমি শেষ করব। রবি ঠাকুরকে, কবিগুরুকে, বিশ্বকবিকে দীর্ঘকাল, প্রায় 40 বছরের কাছাকাছি সময় অপেক্ষা করতে হয়েছে খ্যাতির জন্য, সুনামের জন্য। পিতৃদেব দেবেন্দ্রনাথ ঠাকুর নিজের পকেট থেকে বের করে তাকে পুরস্কৃত করতে হয়েছে 500 টাকা সন্তানকে কবি হিসাবে স্বীকৃতি দিতে। তখন তার বয়স 35 থেকে 37 এরকম। আর নজরুল 21 শব্দটার প্রতি আমি খুব দুর্বল, 21 শব্দটার প্রতি আমি খুব দুর্বল। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার জীবনের শুরুটা, যাত্রাকে সূচনা করেছিলেন নির্ঝরের স্বপ্নভাগ্নের কবিতার মধ্য দিয়ে। তখন রবীন্দ্রনাথের বয়স ছিল 21। কাজী নজরুল ইসলাম যে বিদ্রোহী কবিতা লিখে বঙ্গে সে আণবিক বোম, অ্যাটম বোম, সেই লিটল বয় হ্যাটম্যান, এই হিরোশিমা নাগাসাকি যে বিস্ফোরণ ঘটিয়েছিলেন, বিদ্রোহী কবিতা তাই বঙ্গের সেই অ্যাটম বোম, ওভাবেই তিনি সেই এখানে বিদ্রোহী কবিতা নিয়ে আবির্ভূত হলেন ঝড়ের মতো। বিষয়টা কিরকম? বিষয়টা এরকম, জীবনের
প্রথম বল, জীবনের প্রথম বল, প্রথম কিক, প্রথম গোল এবং দর্শক সারি লক্ষ জনতা মুহুর্মুহু করতাম ওই 21 বছর বয়সে। তো এই জিনিসটা বিশাল ব্যাপার। তো যে কথা আমি বলছিলাম 21 বছর বয়সটির প্রতি আমি ব্যক্তিগতভাবে দুর্বল। সে হলে আমি অনেকটা যোগ বিয়োগ করে দেখেছি 20 থেকে 23 বছরের মধ্যেই কিস শেলি অথবা পৃথিবীর যে বিপ্লবী পুরুষগুলো তাদের জীবনের সবকিছুই স্ফুরণটা ঘটেছে এই বয়সটা। এবং আমার বাংলা ভাষার জন্য যে এটাও ঘটেছে 21 শব্দের মধ্যে। তো 21 শব্দের উপর বাঙালি মাত্রই দুর্বল থাকাটা স্বাভাবিক। যাই হোক, আমি নজরুলকে নিয়ে রবীন্দ্রনাথকে নিয়ে বলতে গিয়ে কথা বিস্তৃতি ঘটানো যায়, সারাদিন কথা বলা যায়, অনেক প্রসঙ্গ আছে। এদের একটি বিষয় নিয়ে কথা বলতে গেলেও দিন ফুরিয়ে যাবে। আমরা সেদিকে না যাই, শুধু সবশেষে আমরা এইটুকু প্রার্থনা করি, একই নজরুলকে, একই রবীন্দ্রনাথকে আমরা বছরে 2 বার তার জন্ম দেখি, 2 বার তার প্রয়াণ দেখি। আজ এখানে নজরুল জন্ম, কাল ওখানে নজরুল জন্ম। আজ এখানে পয়লা বৈশাখ, কাল ওখানে এখানের পঞ্জিকায় একরকম তারিখ, ওখানে পঞ্জিকায় আর এক রকম। এই বিরোধটা ঘুষে যাক, এই প্রার্থনাটা এই এমন একজন মানুষ কবি, এমন একজন অসাম্প্রদায়িক কবি। দুঃখ লাগে 100 বর্ষ পরও এখনো সাম্প্রদায়িক কথাবার্তা আসে, এখনো ইব্রাহিম ইউনিভার্সিটি ওরকম কথাবার্তা এখনো বিশ্বকবি বানায়। আমার কথা একটু আহত হবে না। আজ আপনাদের মধ্যে আমি নিজে উপস্থিত থাকতে পারি। আমি প্রায় ভাবি এই প্রতিষ্ঠার দিন আমার বন্ধুরা ফাউন্ডার, ওর সাথে আমার কি সম্পর্ক সেটা তিনি জানেন আর আমি জানি। আর আমার বন্ধু আপনারা এখানে আছেন, আমার সে সকলেই তো ভালো থাকবেন, আপনারা এগিয়ে যাবেন সামনের দিকে। অসাম্প্রদায়িকতার জন্য আমাদের স্পর্শ না করে দেশটা কিন্তু এই মুহূর্তে ভালো অবস্থানে নেই। আমার খুব কষ্ট লাগছে, আমি খুব ভাবছি দেশটা কি ভিয়েতনাম হতে যাচ্ছে কিনা আমি জানি, দেশটা কি আফগানিস্তান হতে যাচ্ছে কিনা। বাঙালি এর কোনোটাই পছন্দ করে না, বাঙালি এর কোনোটা চায় না। বাঙালি মিলেমিশে থাকতেছে, বাঙালি স্বাধীন সত্তা নিয়ে থাকতেছে। বাঙালি মুঘলদের মানে না, বাঙালি বিদ্রোহ করেছে, বাঙালি তখন পরাধীন থাকতে। আমার বাঙালির জয় হোক, এই বলে আমি ভালো থাকি। আপনি বললেন না তরুণরা পাওয়া যায় না কেন, তরুণরা সব